নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র রঙের ছোঁয়ায় মুছে যাক সকল অন্ধকার। আজ আপনাদের পড়ে শোনাব আমার লেখা একটি গল্প। এটি আমার গল্প বলা কাজ অরিজিনালসের ষষ্ঠ নিবেদন। গল্পের নাম অব্যক্ত। শুরু হচ্ছে আজকের গল্প অব্যক্ত। সেই চেনা অথচ বিরক্তিকর শব্দে ঘুমটা ভেঙে গেল দেবতনুর। একরাশ ঘুমমাখা চোখ দুটোকে কষ্ট করে মেলে দেখল। ঘড়িতে তখন 7:16। আজ আর বিশেষ তাড়া নেই। রবিবার, অফিস ছুটি। আগামীকাল দোল। অনেক দিন বাদে পরপর এমন দুটো ছুটি পাওয়া গেল। সেটা ভেবেই চাদরটাকে বুকের আরেকটু ওপরে টেনে নিল সে। ঝলমলে দুষ্টু রোদেরা জানলা দিয়ে আলতো পায়ে ঘরে ঢুকছে। বিছানা থেকে উঠে জানলা দিয়ে একবারের জন্য মুখ বাড়িয়ে দেখে খাট থেকে নেমে পড়ল। সংসারে দেবতনু প্রায় একা। বাপমা কত হয়েছেন সেই কবে। আর প্রায় একা বললাম এই কারণে, যারা আছে তাদের থাকাতে বা না থাকাতে ওর বিশেষ কিছু এসে যায় না। ফেসবুকে তার রিলেশনশিপ স্টেটাসটা এখনও সিঙ্গেল দেখালেও ওর অফিস কলিগদের মতে যেই বয়সটাতে দেবতনু এখন দাঁড়িয়ে আছে তাতে তাকে সিঙ্গেল না বলে এক বাক্যে অবিবাহিত বলাই শ্রেয়। দেবতনু অবশ্য এসব কথায় বিশেষ পাত্তা দেয় না, কারণ ও মনে মনে বিশ্বাস করে কলিগরা কখনো বন্ধু হয় না। ঠাকুরদার তৈরি করা প্রায় 100 বছরে পা দিতে চলা একটা দোতলা বাড়িতে দেবতনুর বাসা বাঁধা। এই মহাবিশ্বে যেন শুধু এই বাড়িটাই তার পরম আত্মীয়। তাই সেও কোনোভাবেই সেই নিবিড় আত্মীয়তার সম্পর্কটাকে প্রমোটারের হাতে তুলে দিতে চায়নি। রান্নাঘরে গিয়ে চায়ের জলটা চাপাতে যাবে এমন সময় বাইরে কলিং বেলটা শব্দ করে উঠল। নিচে নেমে দরজা খুলে দেখে দরজায় দাঁড়িয়ে আছেন পাশের বাড়ির অম্লান কাকু। সকালবেলা স্নান সেরে কাঁচা পাঞ্জাবি পায়জামা পরে দেবতনুর দোরের সামনে দাঁড়িয়ে তিনি মাথা চুলকাচ্ছেন। সে জিজ্ঞাসা করল, কি হলো কাকা, এত সকালে? মানে বাড়িতে সব? আরে বাবা, সব ঠিক থাকলে সাত সকালে তোকে জ্বালাতে আসতাম নাকি রে বেটার ছেলে। এসেছি একটা দরকারে। বলছি, তোর কাছে একটা হাতুড়ি হবে? হাতুড়ি? হ্যাঁ, তা হবে, কিন্তু হাতুড়ি? আরে আর বলিস না, হাতুড়িটা যে তোর কাকিমা কোথায় রেখেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আসলে এই মিষ্টিমা আসছে কি না ওর তো আবার মশারি টাঙিয়ে শোবার বাতি, তাই পেরে পুঁতবো বলে হাতুড়িটা চাইতে এসেছি। কি রে, এই অমন হা করে কি দেখছিস? দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। ছাদের ঘরে রাখা আছে মনে হয়, দিচ্ছি। দেবতনু মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে অম্লানবাবুকে হাতুড়িটা দেয়। ও, বাঁচালি রে বাবা তনু। এখন এলাম রে। বাজারে যেতে হবে, তারপর মুদিখানা। আমার হয়েছে যত জ্বালা। চলুন রে। ও, ভালো কথা। আর বলছি তনু, শোন না বাবা, আজ আর হাত পুড়িয়ে রান্না বান্না করিস না। দুপুরে আমার ওখানে খাস কেমন? চান টান করে চটপট চলে আসিস, আমি কাকিমাকে রান্না করতে বলবো।
ঘরে ফিরে এসে এক পেয়ালা গরম চা নিয়ে বসল দেবতনু। শান্ত মনে পুরো চাটা শেষ করে সিলিং থেকে ঝুলতে থাকা পাখাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মিষ্টি আসছে। মিষ্টি, সেই ছোটবেলার মিষ্টি, এত বছর পরে। জার্মানি না কোথায় যেন একটা থাকে না এখন। এত বছরে তো একবারের জন্য ওর কথা। একে একে দেবতনুর মনে ভিড় করে আসে সেই ছোটবেলার এলোমেলো স্মৃতিগুলো। মায়ের চলে যাওয়ার পর বাবার সেই হস্টেলে পাঠিয়ে দেওয়া 10-11 বছরের সেই পুচকে ছেলেমেয়ে দুটো একে অন্যকে জড়িয়ে ধরে কি কান্নাটাই না কেঁদেছিল সেই দিন। তারপর দীর্ঘ 26 বছর ভুবনেশ্বরে কাটানো, পরিবারের সাথে এক প্রকার যোগাযোগ ছিন্ন করে উড়িষ্যাতেই চাকরি নিয়ে থেকে যাওয়া, পরে বাবার মৃত্যুর পর কলকাতায় ট্রান্সফার নিয়ে ফিরে আসা, সে এক ঐতিহাসিক অধ্যায়। হাসি পায় দেবতনুর। প্রতিদিনের এত কথার মাঝে এমনকি বাড়ি ফিরে এসেও কি করে তার বাড়ি ফিরেছে সে প্রায় 5 মাস হয়ে গেল। এর মধ্যে বেশ কয়েকবার সে অম্লানবাবুদের বাড়ি গেছে, এমনকি তারাও এ বাড়িতে এসেছে, কিন্তু মিষ্টির কোনো প্রসঙ্গই যে কোনোদিনও ওঠেনি। তবে কি মিষ্টির চরিত্রটাই তার মন থেকে মুছে গিয়েছিল এতদিন? তার এই 38 বছরের জ্বালা যন্ত্রণার টানা পড়েনে ভরপুর জীবনে 10 বছরের সেই জীবন্ত স্মৃতিবাষ্পগুলো অনেক আগেই কি তবে উবে গিয়েছিল? সেই একসাথে খেলা করা, রান্নাঘরের বাইরে খোলা জানলা দিয়ে গরম লুচি হাত বাড়িয়ে নিতে গিয়ে হাতে ফোসকা পড়া, আর তারপর কাকিমার বেদম ঠ্যাঙানি, পাড়ার ছেলেদের সাথে দাপাদাপি করে ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মালবিকা জেঠিমার গলা কাঁপিয়ে কাঁপিয়ে আবৃত্তি করা, আর দুজনে নির্জনে বসে সেই ভঙ্গি নকল করে হেসে লুটোপুটি খাওয়া। এসব কি করে একবারের জন্য মনে এলো না? না না না, সবটা নয়, সবটা ঠিক নয়। মনে পড়েছে, খুব ভালোভাবে মনে পড়েছে। শুধু একটা দৃশ্য, হোস্টেলে যাওয়ার আগের সেই মুহূর্তটা, দুটো শিশু মনের একের অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার সেই ঘটনাটার কথা। দেবতনু অনুভব করল তার গাল দুটো ক্রমশ ভিজে ভিজে ঠেকছে। সেই মিষ্টি, কি যেন ভালো নাম ছিল মিষ্টির, দেবস্মিতা, দেবপ্রিয়া, দেবপর্ণা। হ্যাঁ, দেবপর্ণা ঘোষাল। দেবপর্ণা ঘোষাল, মা সারদা বালিকা বিদ্যালয়, 1ম শ্রেণী। কেউ নাম জিজ্ঞাসা করলে একসাথে এই 3টি তথ্যই মিষ্টি দিত। আচ্ছা, একটা ফোন করলে কেমন হয়? কিন্তু নাম্বার পাবো কোথায়? কাকিমাকে গিয়ে কায়দা করে জিজ্ঞাসা করবেও? না না, থাক, কি আবার ভাববে? এতগুলো বছর কোনো দেখা নেই, কথা নেই, দম করে নাম্বার চেয়ে বসলে সেটা কি আদৌ ভালো দেখাবে? না না, ওসব থাক। তবে কি, হ্যাঁ, ফেসবুক। মোবাইলটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকটা খুলল দেবতনু। দেবপর্ণা, GHOSHAL, সার্চ। কি জানি বাবা আসবে কিনা। মাথা পাটিয়ে যদি বিয়ে শাদী করে নিয়ে থাকে, টাইটেল বদলে গেলে তো আবার চিত্তির। কিন্তু অনেক খুঁজেও কিছু পেল না দেবতনু। যেই সমস্ত দেবপর্ণা ঘোষালদের দেখা যাচ্ছে তাদের অর্ধেকেরই প্রোফাইল লক, আর বাকিদের ঠিকানা আলাদা। যা, তবে কি মিষ্টি সোশ্যাল মিডিয়াতে সেরকম অ্যাক্টিভ নেই? যাকগে, কি বার করা যাবে।
বরং বাড়ি এলে সরাসরি ওর থেকে জেনে নেব। এ কথা সে কথা ভাবতে ভাবতে দেওয়ালে ঝুলতে থাকা মা তারার ক্যালেন্ডারের দিকে একবার চোখ পড়ল দেবতনুর। লাল কালিতে লেখা আছে সোমবার দোল পূর্ণিমা। দোল, রং, আবির, সেই ওদের আবির খেলা। বাবা মা কাকু কাকিমার পায়ে আবির ছুঁয়ে সে কি উন্মাদনা দুজনে। কেবল নিজেদের মধ্যে ছুটোছুটি করে আবির খেলা। কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, রাগ নেই, ঘেন্না নেই, ভুল বোঝাবুঝি নেই। আছে 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 শুধু নিষ্পাপ দুটো মনের প্রাণোচ্ছল উচ্ছ্বাস। লাল আর গোলাপি আবির ছিল ওদের দুজনেরই ভীষণ প্রিয়। এমন করেই লালে লাল হয়ে উঠত ওদের দোল। আজ কতগুলো বছর পর মিষ্টির সাথে দেখা হবে, আবার দীর্ঘ ২৬ বছর পর আরও একটা দোলের সকাল সে কাটাতে চলেছে মিষ্টির সাথে। কিন্তু মিষ্টি যদি বিবাহিত হয়, না, তাতে তার বিশেষ কোনো আপত্তি নেই, থাকবারও কথা নয়। সবাই তো আর তার চলাপথের পথিক নয়। কিন্তু তবুও মিষ্টির স্বামী সন্তানের মাঝে তাদের সেই ছেলেবেলার নিষ্পাপ বন্ধুত্বকে সে যে কল্পনা করেও খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু আবির কিনে আনলে কেমন হয়? এমনিতে তো সেসব কোন কালেই চুকে বুকে গেছে। না হয় আজ মিষ্টির নাম করেই একটু আবির কিনে নিয়ে আসুক। লাল আবির, ওদের খুব প্রিয় রং লাল। চটপট শার্টটা গলিয়ে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল দেবতনু। আজ অনেকদিন পর মনটা খুব ফুরফুরে লাগছে ওর। আর ৫টা রবিবারের মতো নয় এই দিনটা। জীবনে চোখ খুলে কখনো স্বপ্ন দেখেনি ও, তাই স্বপ্ন সত্যি হবার আনন্দ বা ভেঙে যাওয়ার দুঃখ সে কোনোদিনই ভোগ করেনি। কিন্তু আজ যেন তার এই নীরস জীবনে অমৃতধারা বয়ে নিয়ে আসতে চলেছে ৯-১০ বছরের সেই ছোট্ট অভিজ্ঞতাগুলো। হয়তো আরও কতগুলো নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। পাড়ার দোকানটা এখনো খোলেনি। হায় রে, ঝোঁকের বসে কত তাড়াতাড়ি না বেরিয়ে পড়েছে ও। তবে মেইন রোডের দিকে একবার গিয়ে দেখা যাক, বড় দোকানগুলো খুললেও খুলতে পারে। আচমকা একটা বিকট শব্দে চমকে উঠে গাড়ি থেকে প্রায় পড়েই যাচ্ছিল দেবতনু। পেছন থেকে শব্দটা এসেছে। বাইকটা সাইডে পার্ক করে হেলমেটটা খুলে দেখে পেছনের দিকে একটা জটলা হচ্ছে। একটা বাসকে ঘিরে চলছে বিক্ষোভ। এই আর এক রোজের ঝামেলা। ধুস! খানিকটা কৌতূহলের বশেই সে কিছুটা সেদিকে এগিয়ে গেল। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে একটা ক্যাব অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। গাড়ির চালককে দেখা যাচ্ছে না বটে, কিন্তু রাস্তায় পড়ে আছে একটা মধ্যবয়স্কা মহিলা। সমস্ত বাঁ দিকটা রক্তে ভেসে যাচ্ছে। তার বাঁ পাটা এখনো গাড়ির মধ্যে বেঁকে আটকে আছে। ওহ, কি মর্মান্তিক দৃশ্য! চোখটা ঘুরিয়ে নিতে গিয়ে দেবতনু দেখতে পেল মেয়েটার পাশে পড়ে আছে একটা লেডিস হ্যান্ডব্যাগ, আর তার থেকে বেরিয়ে পড়েছে প্লাস্টিকের ব্যাগে মোড়া বেশ খানিকটা আবির, লাল আবির। দেবতনুর বুকটা কেমন একটা মোচড় দিয়ে উঠল। মহিলা প্রায় তার সমবয়সী। নানান রকম কুচিন্তা ঘুরছে তার মাথায়। তবে কি না না, এই হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই না। শুধু লাল আবির দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক নয়। কিন্তু গাড়ি চালককে যদি একবার জিজ্ঞাসা করা যেত যে এই প্যাসেঞ্জারটা
এয়ারপোর্ট থেকে এসেছেন কিনা। হ্যাঁ, তাহলেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেই ড্রাইভারটাই বা কোথায়? ওকে খুঁজে বের করে সত্যিটা জানতেই হবে ওকে। কিন্তু ড্রাইভার যদি বলে উনি এয়ারপোর্ট থেকেই বেরিয়ে ফিরছিলেন, না না, লেডিস ব্যাগটার ফাঁক দিয়ে একটা আই কার্ডের রিবন দেখা যাচ্ছিল। এই তো কার্ডটা দেখলেই সব ল্যাটা চুকে যাবে, কিন্তু যদি সেই আই কার্ডের নামের সাথে সকাল থেকে মাথায় যেই নামটা ওর ঘুরে যাচ্ছে সেই নামটার মিল থাকে, তবে ঈশ্বর, আমার মনে এত ভয় কেন? একবার দেখি না, একবার দেখি। ও ও ও আমি পারছি না, আমি পারছি না। কেন? ভয় চোখের সামনে চলতে থাকা একটা দুঃস্বপ্নের যাত্রাপালা চলছে যেন। কিন্তু চোখ মেলে দেখবার সাহস নেই দেবতরুণ। সাহস তার আগেও ছিল না, এখনো নেই। সাহস থাকলে মায়ের মৃত্যুর পর বাবা দায় সারতে যখন তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল, তখন শুধু কান্নার শব্দ ছাড়া আর কোনো প্রতিবাদের ধ্বনি তার মুখ থেকে বেরোয়নি। মিষ্টির থেকে বিচ্ছেদের যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছে দিনের পর দিন, কিন্তু বাবাকে হোস্টেল থেকে ফোন করে সে কোনোদিনই কোনো কথা বলেনি। শ্রদ্ধা বা সম্মানের জন্য নয়, ভয়, শুধু ভয়ের চোটেই সে তার মস্তিষ্ককে আদেশ দিয়েছিল তার মফস্বলের সমস্ত স্মৃতি ভুলে যেতে। ভয়ের সাথে আপোষ করে সে ৩৮টা বছর কাটিয়ে দিয়েছে। হয়তো বাকি জীবনটাও এমনভাবে কাটিয়ে দেবে। তার সমস্ত শরীর ঘামে ভিজে উঠেছে। দেবতনু তার মানস চক্ষে দেখতে পেল সেই মহিলা যেন হাসি মুখে তারই দিকে চেয়ে আছে। সমস্ত মুখটা রক্তে ভেসে যাচ্ছে। হাতের মুঠোতে লাল গোলাপি আবির নিয়ে সে দেবতনুর দিকে এক পা করে এগিয়ে আসছে। না 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 না। শুনছিলেন আমার গল্প বলা কাজ অরিজিনালসের ৬ষ্ঠ নিবেদন অব্যক্ত। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।